Conclusion, Pathonic, Gathonic, echo, neuron. This is not good. বন্নি শুনতেছিস? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। শুনতে পাচ্ছি সবাইকে। আমি ওয়েট করতেছিলাম, অনেকে জয়েনিং এ আছে। শুরু করে তুই দেব। মোরে ক্লিক কর, মোরে ক্লিক করে ওয়েটিং রুম অপশনটা অন আছে, ওইটা অফ করে দে, তাহলে তোকে আর অ্যাডমিট করা লাগবে না কাউকে। জেরিন তাসনিম আপু কিছু বলতে যাচ্ছো? হ্যালো, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছো সবাই? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যায়। হ্যাঁ শোনা যাচ্ছে। আর কি কেউ আসবে নাকি ক্লাস শুরু বন্নি করে তুই দিব? একটা কাজ কর, তুই একটা কাজ কর, ওই যে ওখানে আনমিউট দেমসেলফ অপশন যেটা অন করা আছে ওইটা অফ করে দে। আর তুই সবসময় চ্যাট বক্সের মেসেজ চেক করবি, কোনো কোশ্চেন থাকলে ওইটার অ্যান্সার দিস। কথা বললে এখানে সমস্যা হবে। ঠিক আছে। ওকে, ডান। চ্যাট বক্সের যে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোমাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে তোমরা হ্যান্ড রেজ করো, তারপরে আমি আনমিউট করে দিলে পরে কথা বলো। আসলে সবার মানে বাসা থেকে তো সবাই ক্লাস করতেছি এবং স্বাভাবিক যে সবার কথা আশেপাশ থেকে শোনা যাবে, এজন্য মিউট করে রাখা হচ্ছে। তো ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়েলকাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমি আফরানজুম বনহি, এমইএমসি মুগদা মেডিকেল কলেজ, যেটা ঢাকায় আছে, অবশ্যই সরকারি মেডিকেল কলেজ। অনেকে হয়তো চিনো না বা আবার অনেকে চিনো। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে অধ্যায় 4 প্রাণীবিজ্ঞানের রক্ত ও সঞ্চালন। এই চ্যাপ্টারটা মেডিকেলের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ দেখা যায় যে প্রতি বছর ন্যূনতম 2-3টা কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে থাকে। তো যদি এই চ্যাপ্টারটা কেউ স্কিপ করার চিন্তা ভাবনা করে বা না পড়ে পাস করব বা এই চ্যাপ্টারটা কারো ভালো লাগে না, তো আজকের ক্লাসে চেষ্টা করব যে আপু তাদের জন্য ক্লাসটা সহজ করার, ব্যাপারটা বুঝিয়ে ফেলার, সহজ করে বোঝানো। তো ক্যাটাগরি 1 যারা আমার মতো অনলাইন ক্লাসে 5 মিনিট 10 মিনিট পরে এরকম হয়ে যায়, আর ক্যাটাগরি 2 যারা অনেক চেষ্টা করে পড়াশোনা মনোযোগ ধরে রাখার কিন্তু পারে না,
তো আজকে এই দুই পক্ষের জন্যই হচ্ছে ক্লাসগুলো বেটার করার চেষ্টা করব, যে হয়তো আর আমার ক্লাসটার পরে এই চ্যাপ্টারটা এরকম বোরিং নাও লাগতে পারে। তো চলে যাচ্ছি আজকে রিয়াতে। আচ্ছা, তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ সবাই? আমাকে একটুখানি মেসেজ দিয়ে জানাও তো চ্যাট বক্সে স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। তো এখন যে চ্যাপ্টারটা শুরু করব, তো প্রথম কথা যে রক্ত জিনিসটা কি। রক্ত হচ্ছে আমাদের দেহের মানে কানেক্টিং টিস্যু বা হচ্ছে যোজক কলা, সহজ কথায় আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি। তো যোজক কলা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে টিস্যুটা তোমার কানেক্টিং থাকতে হেল্প করে। মানে হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এদের যে ম্যাট্রিক্সটা বা মাতৃকাটা, এটা হচ্ছে মানে খুব ডেন্স থাকে। এখন জিজ্ঞেস করবো যে মাতৃকা বা ম্যাট্রিক্স জিনিসটা কি। তোমরা মাইটোকন্ড্রিয়া আমরা যখন পড়েছি তখন আমরা একটা মাতৃকা বা ধাত্র, বা যখন নাকি আমরা প্লাস্টিক পড়েছি তখন সেখানে একটা তরল পদার্থের উপস্থিতি পেয়েছি। ঠিক সেরকমই যে কানেক্টিং টিস্যুগুলার ম্যাট্রিক্স থাকে, এই জিনিসটা মাথায় থাকবে। আর এই ভিডিওর শেষে মানে আমাদের ক্লাসের শেষে তোমাদেরকে আমি বলে দিব যে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, এবং এখান থেকে মেডিকেল একটা কোশ্চেন এসেছিল মেডিকেলে, যদি আমাদের সিলেবাসে এখন এই ইয়াটা নাই, এই রিলেটেড কোনো টপিক নাই, তো জাস্ট জানার জন্য, যে জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে জাস্ট বলা। তো রক্তবাহিকা সমৃদ্ধ হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। আর এটাকে আবিষ্কার করে এই প্রথম ধারণা দেন ধারণাটা দেন হচ্ছে উইলিয়াম হার্ভে ইন 1628। সে হচ্ছে মানবদেহের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। এখন আমরা খুব কাটছাট করে খুব দ্রুত এই জিনিসটা করার জন্য এই জিনিসটা জানবো, সেটা হচ্ছে যে বই থেকে দাগিয়ে নাও তাড়াতাড়ি করে। সেটা হচ্ছে যে প্রথমে সংজ্ঞাটা, যার যদি এইচএসসি পরীক্ষা কখনো হয় তখন আসলে সংজ্ঞা নির্ভর হয়, কিন্তু মেডিকেলে এগুলো লাগে না। তো এখান থেকে যেটা দাগাতে পারো সেটা হচ্ছে যে রক্ত কি কি সংবহন করে, সেটা হচ্ছে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিনস, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন সেল, এক্সেট্রা। আর ত্যাগ করে কি, যে কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহৃত করে। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যেটা, সেটা হচ্ছে যে দেহের প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, সেটা হচ্ছে দেহের মোট ওজনের প্রায় 8%। এই লাইন দুটো দাগাও। তারপরে দেখবো হচ্ছে রক্ত সামান্য ক্ষারীয় কেন, কারণ হচ্ছে এখানে বাফার সিস্টেম থাকে, বাইকার্বনেট বাফার। তো পরের পেজটা দেখো, 7.35 থেকে 7.45, মানে হচ্ছে গড়ে 7.40, এবং তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ফিজিক্সের একটা কোশ্চেন, সেটা হচ্ছে তোমরা এখানে করলে একজন, সেটা হচ্ছে যে রক্তকে অনিউটনীয় তরল কেন বলা হয়। কারণ নিউটন তরল পদার্থ সম্পর্কে একটা শর্ত দিয়েছিল, সেটা হচ্ছে পৃষ্ঠটান চ্যাপ্টারে তোমরা গেলে পাবা। সেটা হচ্ছে রক্ত মেইনটেইন করে না, এই কারণে রক্তকে অনিউটনীয় তরল বলা হয়। তো সূত্রটা কি সেটা হচ্ছে আমি তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। বা ফিজিক্সের পলক ভাইয়াকে তোমরা বলতে পারো যে ভাইয়া এটাকে কেন অনিউটনীয় তরল বলা হয়। তো কোশ্চেনটা থেকে রাখতো, বা আমি বলে দিব রক্ত হচ্ছে অনিউটনীয় তরল, এই যে নিচে আমি লিখে রেখেছিলাম, যাতে ফিজিক্সের কিছু কিছু ব্যাপারগুলো যদি তোমরা ইয়া করো, মানে কোল্যাটারালি পড়বা, হচ্ছে কানেকশন মেইনটেইন করে পড়ো, তাহলে অনেক কিছু ইজি হয়ে যায়। তো পরেরটা দেখো যে রক্ত মানে রক্ত উপরে রক্ত কি বর্ণের। রক্ত হচ্ছে হালকা হলুদ বর্ণের, রক্ত লাল বর্ণের, এবং যে রক্তের ভিতরে হালকা হলুদ বর্ণের অংশ থাকে সেন্ট্রিফিউগাল যন্ত্রে ঘোরানোর পরে, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। সেটা কয় পার্সেন্ট রক্তের? 55%। আর রক্ত কণিকা হচ্ছে 45%। এখন তোমাদেরকে হচ্ছে পরের পেজ থেকে বাকিটুকু যতটুকু পড়াবো সেটা হচ্ছে আমরা একটা ছকের মাধ্যমে মনে রাখবো। সেই ছকটা কিসের ছক? সেই ছকটা হচ্ছে এই যে, এই ছকটা ধরে ধরে আমরা হচ্ছে পড়বো।
আমাদের মাথায় ব্রেনে থাকবে এই ছকটা, বাট এর ভিতরে আমাদের বাকি সবকিছু হয়ে যাবে। আচ্ছা, চ্যাট বক্সে আচ্ছা ঠিক আছে। তো রক্ত হচ্ছে আমাদের দেহের কানেকটিভ টিস্যু। এটার কয়টা ভাগ? দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্তরস বা আরেকটা রক্তরস বা প্লাজমা, আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস ও প্লাজমা হচ্ছে 55% আর রক্তকণিকা হচ্ছে 45%। এখানে আসলে বোঝার মতো কিছু নাই, এই তথ্যগুলো জাস্ট আমরা মুখস্থ রাখবো। তো রক্তরসকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে পানি আর কঠিন পদার্থ। পানি 90 থেকে 2% এবং কঠিন পদার্থ হচ্ছে 8 to 10%। অজৈব উপাদান 0.9% এবং জৈব উপাদান 7 থেকে 9%। এখন অজৈব উপাদানগুলোকে আমরা আবার জৈব উপাদানগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেজেন পদার্থ আর অন্যান্য পদার্থ। তো প্লাজমা প্রোটিনগুলো কি? প্লাজমাতে যে সকল প্রোটিনগুলো আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস একটা মনে রাখার মতো, সেটা হচ্ছে যে আমাদের যখন নাকি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয়ে যায় বা হচ্ছে আমাদের রক্ত যখন নাকি ব্লাড কিডনিতে ছাকা হয়ে যায়, তখন কিন্তু রক্তের ভেতরে যে জৈব মানে বর্জ্য পদার্থগুলো থাকে সেগুলো ফিল্ট্রেটেড হয়। এই প্লাজমা প্রোটিন গুলাই একমাত্র ওই গ্লোমেরুলার মেমব্রেন ভেদ করে যেতে পারে না এবং রক্তেই থেকে যায়, এবং এটার খুব ইম্পর্টেন্ট একটা প্রভাব রয়েছে আমাদের রক্তের সবকিছু মেনটেন করাতে। তো প্লাজমা প্রোটিন গুলো এই জন্য ইম্পর্টেন্ট এবং এই জন্যই ডক্টররা এটা খুব পছন্দ করে। তো যখন নাকি একটা রক্তের চ্যাপ্টারটা একজন ডক্টর খুলে যে আমি এখান থেকে প্রশ্ন করব, তখন তাদের কাছে তাদের ক্লিনিক্যালি যে ইম্পর্টেন্ট টার্মগুলো আছে তারা সেগুলো পরীক্ষায় প্রশ্ন করতে বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথমবিন, ট্রাইবিনোজেন এই জিনিসগুলো মনে রাখবো। তো এইটা যাতে মনে থাকে না তাদের জন্য একটা ট্রিক্স তারা রেখে নিতে পারো, যে ফারিয়া প্রথম গুলশান এলো, ফতে ফাইব্রিনোজিন, পতে প্রথমবিন, গতে গ্লোবুলিন, এলোতে অ্যালবুমিন। এটা হচ্ছে প্রোটিনের জৈব পদার্থের মধ্যে প্লাজমা প্রোটিনের পরিমাণ প্রায় 7.5%। এটা তোমরা বইয়ের ভিতরে লিখে নিতে পারো। যখন আমরা ছক দেখে দেখে পড়বো তখন হচ্ছে আমাদের বইয়ের ভিতরের এতগুলো লাইন পড়ার কোনো দরকার হয় না। তারপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ। দেখবা যখন নাকি আমরা বৃক্কের চ্যাপ্টারটা পড়ি তখন হচ্ছে যেই সকল জিনিসগুলো বা যেই সকল উপাদানগুলো আমাদের হরহামেশা চোখে পড়ে সেগুলো এখানে। এর মধ্যে জ্যানথিনটা আমাদের মনে থাকে না, তো এটা দাগাও যে এটা আমাদের নাইট্রোজেন ঘটিত পদার্থের ভিতরে আছে। আর অন্যান্য পদার্থ কি কি? গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। দেখো গ্লুকোজ আমাদের কি আমাদের সেলে লাগে, দরকার হয়। আচ্ছা, খুব দারুণ আরেকটা দিয়েছো যে জিপিএ 5 সহজ, যেটা যেভাবে যে মনে রাখতে পারে। তোমরা যদি জিপিএ 5 দিয়ে মনে রাখো তো রাখবে, কারণ হচ্ছে নেমোনিক হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। তো দেখো তোমাদের জিপিএ 5 দিয়ে যদি মনে থাকে তাও অনেক ভালো হয়। আলটিমেটলি মনে থাকাটা দিয়ে হচ্ছে কথা। তো গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। আচ্ছা, তাহলে আমাদের জৈব পদার্থ যেটা কিনা হচ্ছে কঠিন পদার্থের 7 থেকে 9%, এটা আমাদের শেষ। এখন অজৈব পদার্থগুলো কি? অজৈব পদার্থ হচ্ছে 0.9%। সেটা ভিতরে কি কি আছে এটা আমরা মনে রাখবো হচ্ছে ফালতু আম দিয়ে। যেমন হচ্ছে এখানে ফতে ফসফরাস, লতে লৌহ, ততে তামা। আম দিয়ে হচ্ছে তিনটা আম, মানে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তারপর আমরা চলে যাব হচ্ছে রক্তরসের কাজে। আচ্ছা, আরেকটা ভালো কথা, আগের পেজ থেকে তোমরা হচ্ছে এই রক্তের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে বেশি, প্রায় 1.065, এটা কিন্তু লিখে নিও। আর হচ্ছে অজৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কারণ হচ্ছে এরকম যে অজৈব বা জৈব, অ বা অ ছাড়া এরকম মানে ডক্টররা ট্রিক্স করতে খুব পছন্দ করে। এটা মেডিকেল কোশ্চেনে আসছিল এরকম যে জৈব লবণের উপস্থিতির জন্য রক্তের স্বাদ নোনতা। অনেক সময় ওই পরীক্ষার ইন্টেন্সিভ সময়টাতে আমাদের মাথা ঠিক থাকে না, তখন আমরা অজৈব তো আমরা সবসময় জেনে আসি যে অজৈব লবণের জন্য রক্তের স্বাদ নোনতা। এরকম করার জন্য তোমার হচ্ছে যে এটা খেয়াল না করে আমরা দাগাই দিয়ে আসি, তখন এটা ভুল হয়। তো এই মানে লাইনগুলো দাগিয়ে রাখবা যে আগে পরীক্ষায় আসছে এবং এরকম সামনে আসতে পারে। তো সেকেন্ড হচ্ছে রক্তের কাজ। আচ্ছা, ফালতু আমের ব্যাখ্যা। আচ্ছা, আরেকবার বলবো তাহলে হচ্ছে ফতে ফসফরাস, লতে লৌহ বা আয়রন, ততে তামা, আর আম দিয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। এই যে লাস্টে যে আম রয়েছে যে এটা হচ্ছে নেমোনিক, ওয়ান অফ দ্য নেমোনিক। এটা তোমরা হচ্ছে পড়ে নাও। আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর হচ্ছে রক্তরসের কাজ। রক্তরসের কাজের ভিতরে এখানে দেখতে যে গ্রিন কালার দিয়ে কয়েকটা টার্গেট করা আছে, যে এগুলো মেডিকেল পরীক্ষা, ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসতে দেখা যায়। তো রক্তের তারল্য রক্ষা করে রক্তরসের কাজ। দেখো রক্তের ভেতরে
গোটাটাই কি লাল রঙের। যখন এটাকে সেন্ট্রিফিউজ করা হয় তখন এর ভিতরে একটা হালকা হলুদ বর্ণের বা মানে বর্ণের আমরা একটা তরল পাই। এটা যদি না থাকতো তাহলে টোটালটাই কি থাকতো, আমার ম্যাক্সিমামই থাকতো হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকাকে তোমার হচ্ছে এই রক্তের যে একটা তারল্য বা ভিসকোসিটি, এটা মেনটেন করে, রক্তের ভিসকোসিটি মেনটেন করে হচ্ছে আরবিসি, আর রক্তের তারল্য রক্ষা করে কে, প্লাজমা। তো আর এর ভিতরে ভাসমান অবস্থায় রক্ত কণিকা সমূহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহে সর্বত্র পরিবাহিত হয়। তারপরে আরেকটা জিনিস মনে রাখবা যে আরবিসি আমাদের বহন করে কি, অক্সিজেন। যেহেতু আরবিসি অক্সিজেন বহন করে তাই আমাদের রক্তরসে বাইকার্বনেট বাফারটা থাকে। তো সেই ক্ষেত্রে তাহলে মানে কার্বনেট রূপে দ্রবীভূত অবস্থায় কি থাকে, কার্বন ডাই অক্সাইড বেশি। তাহলে হচ্ছে রক্তরসে কার্বন ডাই অক্সাইড বেশি, কিন্তু আরবিসিতে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় কম। ঠিক সেভাবেই এই রক্তরসের বা প্লাজমায় অক্সিজেন কম থাকে আর হচ্ছে আরবিসিতে বেশি থাকে। আর আরবিসিতে অক্সিজেন সংযুক্ত হওয়ার আগে সবচেয়ে মানে প্রথমে দ্রবীভূত অবস্থায় রক্তরসে থাকে। আর একটা জিনিস, যেহেতু বাইকার্বনেট রূপে থাকে তাই অবশ্যই এটা কি, বাফার, অম্ল ক্ষারকের ভারসাম্য রক্ষা করে। আর এই যে আমাদের কোনো জায়গায় যখন নাকি কেটে যায়, যে অণুচক্রিকার কাজ, যেটা রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে, সেই কাজের ক্ষেত্রে হেল্প করে কে, আমাদের রক্তরস। কারণ সে কি করে, আমাদের রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে আর দেহে তাপের সমতা রক্ষা করে। আপাতত এইটুকুই তো রক্তরসের কাজ। এরপরে রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে আমাদের তিনটা, কি কি, আরবিসি, ডাব্লিউবিসি আর হচ্ছে অণুচক্রিকা। তো আরবিসি আচ্ছা, সাইমুলেটেড বডি ফ্লুইড আমার বইয়ের উপরে লেখা আছে, কিন্তু এটা আপাতত তোমাদের দরকার হয়নি, যে অনেকে অনেক একটু বেশি পড়ে, তো সেই সময় মনে তোমাদের কি শুনতে সমস্যা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখো আরবিসি, তোমরা যখন নাকি আরবিসির দিকে তাকাবে তখন আরবিসি পড়ার সময় সেটা চিন্তা করবে। দেখো এখানে স্পেসটা কিরকম, উপরেও অবতল, নিচের দিক দিয়ে অবতল। এই স্পেস এরকম থাকার কারণ হচ্ছে যে বেশি পরিমাণে অক্সিজেন যাতে পরিবহন করতে পারে। দেখো যদি নিউক্লিয়াস থাকতো, নিউক্লিয়াস কি করে, বিপাকীয় সকল কিছু নিয়ন্ত্রণ করে। যদি মাইটোকন্ড্রিয়া থাকতো বা হচ্ছে রাইবোসোম বা অন্যান্য সবকিছু অঙ্গাণু যদি ম্যাক্সিমাম থাকতো, তাহলে কি হতো, যখন অক্সিজেনটা এখানে এসে বসতো সাথে সাথে সেটা হচ্ছে তাদের এই সেল, আরবিসিও তো একটা সেল, সে তার কাজের জন্য কি করতো, অক্সিজেনটাকে খরচ করা শুরু করে দিত। তাহলে কি হতো, আমাদের সেলগুলো, কোষগুলো আমাদের দেহের, তারা হচ্ছে অক্সিজেনটা পেতো না। এই কারণে আল্লাহ তাআলার সৃষ্টিটা এত সুন্দর যে সেখান থেকে তোমার অক্সিজেনটাকে রাখার জন্য তোমার নিউক্লিয়াসটা নাই। যেহেতু নিউক্লিয়াস নাই তাই অনেকগুলো অঙ্গাণুও নাই। সেগুলো কি কি, সেগুলো হচ্ছে রাইবোসোম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোও নেই। আর এই কারণে নিউক্লিয়াস না থাকার কারণে তারা কিন্তু বিভাজিত হতে পারে না, এবং এর জন্য যে 120 দিন পরে তারা হচ্ছে ম্যাক্রোফেজ কর্তৃক ভক্ষণ হয়ে যায় এবং প্লীহায় মারা যায়, কবর হয়ে যায় আর কি, সহজ কথায়। তাহলে হচ্ছে আমরা এই চিত্রটার দিকে তাকিয়ে যে দ্বি অবতল চাকতির মতো নিউক্লিয়াস বিহীন অক্সিজেন বাহী হিমোগ্লোবিন যুক্ত লাল বর্ণের কণিকাকে লোহিত রক্ত কণিকা বলে, এটা আমরা ইজিলি বলতে পারি। আর এর যে মেডিকেলে এখন তোমার হচ্ছে এই সংখ্যা রিলেটেড প্রশ্ন খুব কম হয়, কারণ দেখা যায় এই বই এরকম, ওই বই আরেক রকম। এই কারণে তোমরা যদি চাও তো সংখ্যা রিলেটেড
মানে পড়াগুলো একটু পরের জন্য রেখে আপাতত ফুল বইটা খুব ভালো মতো পড়তে পারো। তারপরেও আরবিসির এই সংখ্যাগুলো দরকার আছে। তাই 7.3 মাইক্রোমিটার গড় ব্যাস আর গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার। আর এই যে কার দেহে কত, এটা আমরা মনে রাখবো হচ্ছে নামতার মতো, যে আমরা 10-20 খেলতাম ছোটবেলায় সেরকম ভাবে মনে রাখবো। আরবিসি নিজের শোষণ কিভাবে হয়? শোষণ বলতে আপু কি ভাইয়া কি বুঝাতে চাইছো? মানে আরবিসি নিজে কিভাবে পুষ্টি পায়, সেটা হচ্ছে যে পায় না তো সে। হ্যালো, কথা কি ঠিক আছে আমার? শুনতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। তো মনে রাখবো হচ্ছে ওই যে 10-20 খেলার ভিতরে মনে রাখবে যে 80-90, তারপর হচ্ছে 60-70, তারপর হচ্ছে 50, তারপর 40। তো সবার উপরে রাখবে হচ্ছে ভ্রূণ, তারপরে হচ্ছে শিশু, তারপরে পূর্ণবয়স্ক পুরুষ, পূর্ণবয়স্ক নারী। তো 50 আর 40 যে বললাম, এটা মনে রাখার টেকনিক হচ্ছে 54 আর 48। তো ওভাবে মনে রাখলে খুব ইজিলি মনে রাখা যায়। তারপরে 3 সপ্তাহ বয়সে কুসুমথলিতে, 6 মাসে যক্কা, কর্কটকা, লালস্থ, যা যা দাগানো আছে তা হচ্ছে একটু পড়ো, কারণ এখানে হচ্ছে আর এই যে খুব দারুণ একটা প্রশ্ন করেছো যে আরবিসির ভিতরে তো মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে হচ্ছে যে কাজ করার শক্তি কিভাবে পায়। আপুর মাথায় এখন এটা আসতেছে না ভাইয়া, আমি তোমাকে হচ্ছে পরে জানিয়ে দিতেছি। থ্যাংক ইউ। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগে, ক্লাসের রেসপন্স গুলো যখন হচ্ছে আমি পাই, যে অনেক কিছু শেখা যায়। অনেকে থাকে যে মানে আমি সব পারি বা হচ্ছে এরকম কিছু তা না, আপুর অনেক কিছু শিখার আছে এখন। আপু আচ্ছা, রাইফুল ইসলাম কিছু বলতে চাচ্ছিলে? জি আপু, আমাদের হাসান স্যারের বই, সরি আজমল স্যারের বই দেওয়া আছে যে স্তন্যপায়ী প্রাণীদের কেবল উটের লোহিত হ্যাঁ হ্যাঁ, রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে, এ তথ্যটি ভুল। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যে আমাদের আর কি অ্যাটাক রেটিনার কাউন্টার ডাইজেস্ট অ্যাটাক যেটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি। কিন্তু এটা আপু হচ্ছে আমাদের এখানে হচ্ছে দুই বই দুইটা কথা লিখছে। একটা হচ্ছে যে আলিম স্যারের বই লিখছে যে উটের এরিথ্রোসাইট নিউক্লিয়াস বিহীন, কিন্তু তোমার হচ্ছে আমাদের বই লেখা হচ্ছে, মানে আজমল স্যারের বই লেখা হচ্ছে যে নিউক্লিয়াস বিহীন। মানে মানে দুইটা বই পরস্পর বিরোধী হয়ে গেছে। যে এটা আলিম স্যারের বই বলা হয়েছে যে উটের নিউক্লিয়াস আছে স্তন্যপায়ীদের মধ্যে, কিন্তু গাজী আজমল স্যারের বইতে বলছে যে নাই, কিন্তু সেটা আকার কিছুটা ভিন্নতর, এর জন্য দেখতে মনে হয় যে আছে। তো এরকম যখন কন্ট্রাডিক্টরি কিছু হয়ে যায় বা তোমার এরকম মানে পরস্পর বিরোধী যখন নাকি দুটা স্টেটমেন্ট, দুটা বই আলাদা হয়, তখন তোমার চেষ্টা করা উচিত যে এড়ায় যাওয়া। কারণ হচ্ছে যদি তুমি দেখো যে বোর্ড মানে মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম কোশ্চেন সাধারণত এখন আর আসে না, যেগুলো হচ্ছে পরস্পর কন্ট্রাডিক্টরি, দুইটা বই দুই রকম কথা লেখা। তো আর যদি এসেও যায় তখন হচ্ছে চেষ্টা করবে যে কোন বইয়ের ভেতর থেকে কোশ্চেনটা করছে সেটা বোঝার। যদি দেখো যে 4টা অপশনের ভেতরে 3টা অপশনই এরকম যে তোমার গাজী আজমল স্যারের বইয়ের ভিতরের কথাটা তুমি পড়ে বুঝতেছো যে না এটা গাজী আজমল স্যারের বই থেকে পড়ছে, তখন হচ্ছে প্রায়োরিটি বেস করে অ্যানসারটা দিয়ে দিবা। আশা করি বোঝা গেছে। আর যদি কিছু থাকে তাহলে চ্যাট বক্সে লিখে যাবো। কারণ এখানে হচ্ছে বুঝাই দেওয়ার মতো আর কিছু নাই। এখানে একটা কথা আছে যে একটা লোহিত রক্তকণিকার ওজন 33, ওজনের 33% হচ্ছে হিমোগ্লোবিন।
আর 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আর প্রত্যলোহিত রক্তকণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন যুক্ত হয়। তো চিন্তা করো একটা আরবিসি 280 মিলিয়ন, আর একটা আরবিসি তে অক্সিজেন অণু, তাহলে 280 মিলিয়ন হিমোগ্লোবিন কি পরিমাণ অক্সিজেন মানে যুক্ত রাখতে পারে সেটাই হচ্ছে 1 বিলিয়ন বেশি সম্ভব। এটা একজন স্টুডেন্ট কোষের ভিতরে উদ্ভূত হয়। এটা কিন্তু খুব দ্রুত শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামক হরমোন উৎপন্ন করে ও ক্ষরণ করে। আর এরিথ্রোপয়েটিন এই হরমোন এরিথ্রোপয়েসিস প্রক্রিয়ায় তোমার আরবিসি তৈরি করে। আচ্ছা, আমি কথা বলতেছি, এখনো কি সমস্যা হচ্ছে? এখনো শুনতে পাচ্ছ না? এখন তোমরা? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে ওই ছকটাতে, যে ছকটা দিয়ে হচ্ছে আমরা এটা পড়েছিলাম। তো দেখো, যখন নাকি ডাব্লিউবিসি আমরা পড়বো তখন গ্র্যানুলোসাইট অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে যখন একটা হচ্ছে দানাদার আর একটা অদানাদার, মানে গ্র্যানুলোসাইট যখন নাকি পড়বো তখন গ্র্যানুলোসাইট মানে হচ্ছে দানাদার। আর এই যে ওয়ার্ডটা যখন নাকি মেডিকেল হ্যালো, এখন শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, উপরে ডান সাইডের সংখ্যাগুলো তেমন কিছুই না, সেটা হচ্ছে যে নবজাতকে কত মাইক্রোলিটার ওইটা হচ্ছে সংক্ষেপে ছোট করে উপরে লিখে রাখছে, যে ভিতরের পড়াগুলো হয়তো চোখে পড়বে না, এই কারণে এটা আমি করতাম যে পরীক্ষার আগে অন্তত একবার দেখে গেলে হয়তো সুবিধা হয়। এটাই, তোমরা যদি চাও তো তোমরা ভিতরের কথাগুলো জেনে জেনে লিখে রাখো। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে, তো এখানে আমরা পড়তেছিলাম যে রক্তকণিকার ডাব্লিউবিসি দিয়ে আমরা কি কি পড়বো। তো গ্র্যানুলোসাইট মানে দানাদার, গ্র্যানুলোসাইট হচ্ছে অদানাদার। তো গ্র্যানুলোসাইট বা দানা কথাটা কি, মানে যখন হচ্ছে আমরা কিছু বলি যে খাবারের জিনিস যখন আমরা বলি তখন হচ্ছে মোমো ফিল্ড উইথ সামথিং টুনা ফিশ, অথবা হচ্ছে আমরা যখন নাকি মানে
ফিল, কোনো কিছুর ভিতরে যখন কিছু ভর্তি থাকে তখন আমরা তো বলি ফিলিং, তো সেটা হচ্ছে দানাদার। আমরা চিন্তা করবো যে যেখানে যেখানে ফিল আছে সেটা হচ্ছে আমাদের দানাদার, আর যেখানে ফিল নাই সেটা আমাদের অদানাদার। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিশ্বাস করবো না, ইজি ইজি জিনিসগুলো মানুষ অনেক বেশি ভুল করে। যখন তোমাকে বলবে যে নিচের কোনটা হচ্ছে দানাদার, এরকম কোশ্চেন আসে, আর এটাও অনেক সময় অনেকে ভুল করে। মেডিকেল ভর্তি পরীক্ষা এমন একটা জিনিস, তুমি যদি কঠিন কোশ্চেন না পারো সেজন্য তুমি চান্স মিস হবে না তোমার। তুমি যখন ইজি কোশ্চেন ভুল করবা তখন তোমার চান্সটা মিস হবে। তো এটা হচ্ছে আমাদের শর্টকাটটা ছিল। তো গ্রানুলোসাইট গুলোর সংখ্যা দেখতে কিরকম, এইগুলোর জন্য আমি তোমাদেরকে পরবর্তীতে একটা ছবি দিয়ে দিব, সেটা হচ্ছে সেটা দেখে দেখে পড়ে ফেলো। আর এখানে যাবতীয় সবকিছু হচ্ছে সংখ্যা ভিত্তিক, সংখ্যা ভিত্তিক গুলো তোমরা দাগিয়ে নিতে পারো, সেটা হচ্ছে। আর পরে পিডিএফ তো দিয়ে দেওয়া হবে, তখন তোমরা সেটা দাগিয়ে নিও। আপাতত এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নাই, এগুলো সব নিজে নিজে মুখস্থ করতে। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই ইউসিনোফিল, মনোসাইট, বেসোফিল, এগুলা যে তোমাদের যখন ইউসিনোফিল, ইউ না এরিথ্রোসাইট, সেটা হচ্ছে তোমার এই রঞ্জকে লাল রং দিবে। তারপর হচ্ছে বেজোফিল, বেজ নীলকে লাল করে, ক্ষারক, তো সেটা হচ্ছে নীল রং দিবে। আর নিউট্রোফিল মানে কি নিউট্রাল, সে কোনো রং দিবে না। তো এটা মনে রাখতে পারো, এটা হচ্ছে শর্ট টেকনিক। আচ্ছা, ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি? ফ্যাগোসাইটোসিস জিনিসটা হচ্ছে যে তোমার বাইরের যে ফরেন পার্টিকেল আর ভেতরের বডির ভেতরে তোমার যেই ক্ষতিকর পদার্থগুলো উৎপন্ন হয়, সেটা হচ্ছে যেই সেলগুলো ভক্ষণ করে তাদেরকে হচ্ছে ফ্যাগোসাইট বলা হয়। আর তাদের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এখন ফ্যাগোসাইটোসিস কি কে কে করে? ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে নিউট্রোফিল আর মনোসাইট। তো আচ্ছা, আশা করি এখন বুঝতে পারছো সেটা। আর বাকিটা হচ্ছে যে তোমাদের, আচ্ছা বলো তো গলজি বডির কাজ কি ছিল, একটু শুনি, তাহলে বুঝতে পারবে যে গলজি বডি ফ্যাগোসাইটোসিসে কি ভূমিকা রাখে। মনোসাইটটা কি? আচ্ছা, মনোসাইট হচ্ছে তোমার এক ধরনের শ্বেতরক্ত কণিকা। এই শ্বেতরক্ত কণিকার মানে নিউক্লিয়াসটা হচ্ছে বড় বৃক্ক বা শুক্রাকৃতির একটা নিউক্লিয়াস। এর মানে কাজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। মানে আমাদের জন্ম হয়েছে মানুষ হিসেবে, আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, তার মাঝে হচ্ছে আমাদের দুনিয়াবি কিছু কাজ আছে, যে পড়াশোনা করা, মা বাবাকে হ্যাপি রাখা, ইত্যাদি ইত্যাদি। তো সেরকমই হচ্ছে ওদেরও কিছু স্পেসিফিক কাজ থাকে, যে তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। তো মনোসাইটের কাজটা হচ্ছে সে যখন নাকি ম্যাক্রোফেজে পরিণত হবে, তখন সে তার কাজই হচ্ছে যে আমাদের যে ফরেন পার্টিকেল গুলো আসবে আমাদের বডির ভিতরে, যেটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর, আমাদেরকে মেরে ফেলবে। আর আমাদের বডির ভিতরে যে সকল সেল গুলা ধরো নষ্ট হয়ে গেছে, ক্ষয়ে গেছে, এরা যদি ব্লাডের ভিতরে মানে ঘুরতে থাকে, তাই আমাদের জন্য ক্ষতিকর। এরা হচ্ছে এই কাজটা হচ্ছে যে ওরা এদেরকে ভক্ষণ করে ফেলবে, মেরে ফেলবে। সহজ কথা হচ্ছে আমাদের ভেতরের এনভায়রনমেন্টটাকে দুশ্মন মুক্ত রাখবে। আচ্ছা, টি কোষটা কি? আমাদের লিম্ফোসাইট হচ্ছে ওয়ান অফ দ্য সেকেন্ড বিগেস্ট শ্বেতরক্ত কণিকা। এগুলো রক্ত প্রবাহ সবচেয়ে বেশি পাওয়া যায়। আর এটা হচ্ছে লিম্ফয়েড টিস্যু। লিম্ফ মানে হচ্ছে কি? লিম্ফ হচ্ছে আমাদের লসিকা। লসিকা জিনিসটা মানে ফিজিওলজিটা অনেকে বুঝো না, মানে হচ্ছে ব্যাপারটা কি, দেখতে কিরকম, এগুলো আমরা অনেকে চিন্তা বা ইমাজিন করতে পারি না। আর বায়োলজি পড়ার মানে বাধা হইতেছে যে ইমাজিনেশনটা বা জিনিসটা না জানাটা। তো লিম্ফয়েড হচ্ছে ওই রকম একটা সেল, একটা টিস্যু। ওই টিস্যুগুলো থেকে এই লিম্ফোসাইট গুলো তৈরি হয়। কিন্তু কথা হইতেছে যে দুই ধরনের লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা বি লিম্ফোসাইট। এদের মধ্যে পার্থক্যটা কি? যে দুইটা কোষই আমাদের অস্থিমজ্জার সেম সেলে তৈরি হয়, দেখতেও অভিন্ন থাকে, কিন্তু একটা যায় হচ্ছে থাইমাস গ্রন্থিতে, আরেকটা চলে যায় হচ্ছে তোমার মানব মানে আরেকটা অস্থিমজ্জায় রয়েছে, স্টেম সেলে রয়েছে। তখন সেটা একটা হচ্ছে থাইমাস টি সেল, থাইমাসের নাম হচ্ছে টি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এখানে কিন্তু আচ্ছা, তোমাদের যে
পয়কিলোসাইট কি, মানে এটা তুমি কোন পেজে পেয়েছো বা হচ্ছে কোথায় পেয়েছো একটু জানিয়ে দিলে একটু ভালো হতো আপনার জন্য। না ভাইয়া, ইউসিনোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিসে হেল্প করে না। যাদের হচ্ছে অ্যালার্জি আছে তারা মনে রাখবা যে এই একটা জিনিস দিয়ে, যে আমাদের যখন অ্যালার্জি হয় তখন আমাদের দেহে পুরো লাল লাল র্যাশ হয়ে যায় না, তো এই ইউসিনোফিল হচ্ছে এই তোমার অ্যালার্জি জনিত প্রতিক্রিয়া অংশগ্রহণ করে। যখন তার আমাদের দেহে যখন নাকি অ্যালার্জির পরিমাণটা বেশি হয় তখন ইউসিনোফিল হচ্ছে ওইটার প্রতি মানে রেসপন্স করে। আর যখন নাকি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে গ্রাস হয় না এমন বড় জীবাণু, যেমন হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিসের যে একটা লিমিট আছে যে ওরা হচ্ছে ফ্যাগোসাইটোসিসে আসবে না, মানে ফ্যাগোসাইট কোষগুলো মিলে ওদেরকে খাইতে পারবে না, তখন সেটা হচ্ছে ইওসিনোফিল দিয়ে করে। হাইড্রোলাইটিক এনজাইমটা মানে নিঃসরণ করে এবং তখন মারাত্মক প্রতিক্রিয়াশীল অক্সিজেন মানে হচ্ছে জীবাণুগুলো। আচ্ছা, টাইম আউট হয়ে গেলে আপু আবার লিংক দিব, ওই লিংকে আবার সবাই জয়েন করো। আর যেটা বলতেছিলাম যে হচ্ছে অটো ইমিউন ব্যাধি, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসতে পারে যে বিকৃত ডিফেক্টিভ টি কোষ দেহে ক্যান্সার ও অটো ইমিউন ব্যাধি সৃষ্টি করে। বিকৃত টি কোষ, কোনো কোষ যদি বিকৃত হয় তখন সে কি করে, তার কোনো রেগুলেশন থাকে না, তখন অটো সে কি করে কোষ বিভাজন সংখ্যা বাড়াতে থাকে। তো এটা কি অটোমেটিক হইতেছে, আর আমাদের ইমিউন তন্ত্রের সৃষ্টি মানে জন্য একটা হানিকারক। এর জন্য হচ্ছে অটো ইমিউন ডিজিজ সৃষ্টি করতে পারে বিকৃত টি সেল। আর শ্বেত রক্তকণিকার কাজ কি, এদের আণবিক সৈনিক বেসোফিল হেপারিন, প্রচন্ড ইম্পর্টেন্ট লাইন, বেসোফিল হেপারিন উৎপন্ন করে যে রক্তনালীর অভ্যন্তরে জমাট বাঁধে। আর দানাদার লিউকোসাইট হিস্টামিন, দেখো অ্যালার্জি জনিত হিস্টামিন সৃষ্টি করে ওদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর নিউট্রোফিলের বিষাক্ত দানা জীবাণু ধ্বংস করে। ইউসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমি লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। এই কাজগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড। যদি 1 বিলিয়ন স্টার দেওয়ার মতো কোনো ইম্পর্টেন্ট জায়গা থাকে, এটা হচ্ছে ওয়ান অফ দেম। তারপরে হচ্ছে অনুচক্রিকার কোথা থেকে তৈরি হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। সেটা হচ্ছে যে মেগাক্যারিওসাইট নামক বড় কোষ থেকে উৎপন্ন হয়। এদের হচ্ছে আকার আকৃতি পরিণীয়, আর প্রতিদিন প্রায় 200 বিলিয়ন অনুচক্রিকা উৎপন্ন হয়। আয়ুষ্কাল 8 থেকে 12 দিন। হ্যালো, এরপরে কাজ অনুচক্রিকার আরেকটা এই অপর নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, বুঝছো তোমরা? হচ্ছে অপর নামগুলো একটু জেনে রেখো। যেমন তোমার আরবিসি এর অপর নাম এরিথ্রোসাইট, ডাব্লিউবিসি এর অপর নাম হচ্ছে লিউকোসাইট। ঠিক সেভাবেই হচ্ছে তোমার অনুচক্রিকার আরেক নাম কি, স্তন্যপায়ীদের ক্ষেত্রে তাদেরকে থ্রম্বোসাইট বলা হয়। তারপরে রক্ত জমাট কাজটা অস্থায়ী প্লেটিলেট দেখো কাজ কি, অস্থায়ী প্লেটিলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। এখানে প্লেটিলেট প্লাগ মানে কি, প্লাটিলেট মানে হচ্ছে কি রক্ত এই অনুচক্রিকা, আর প্লাগ মানে হচ্ছে তারা হচ্ছে যুক্ত হতে 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 একটা ব্যারিয়ারের মতো সৃষ্টি করে। আর এটা অস্থায়ী হয় কারণ হচ্ছে যদি তোমার ব্লাড যদি ক্লটিং এর পরে যদি এটা গলে না যাইতো বা হচ্ছে এই জায়গা থেকে সরে না যেত, তাহলে তারা অবশ্যই একটা অবস্ট্রাকশন এর মতো করতো, বাধার মতো সৃষ্টি করতো। পরে সেখান থেকে রক্তটা কি হতো না, আমাদের অভাব হতো না। এই কারণে প্রথম কথা কি বলছে যে অস্থায়ী প্লেটিলেট প্লাগ সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। তারপরে রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর করে। তারপরে ইম্পর্টেন্ট লাইন দেখো হাইলাইটার দিয়ে দাগানো আছে যে দেহের কোথাও ব্যথার সৃষ্টি হচ্ছে যখন নাকি আমাদের দেহের কোন একটা কেমিক্যালের উপস্থিতির জন্য আমাদের সেলগুলো তার প্রতি সাড়া দেয়, তখন হচ্ছে তখন আরেকটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে সেরোটোনিন নামক আচ্ছা অস্থায়ী প্লেটিলেট প্লাগ পর্যন্ত শুনেছো কথাগুলো? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তারপর আমি বলেছি হচ্ছে দেহের কোথাও
অস্থায়ী প্লেটেলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। আর সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচনে উদ্বুদ্ধ করে। আচ্ছা, এই লাইনটার মানে কি? যে রক্তবাহিকা যদি দ্রুত পরিমাণে মানে সাথে সাথে সংকুচিত না হয়, তাহলে হচ্ছে আমাদের সেই পথ দিয়ে কি রক্ত অবিরত বেরোতেই থাকবে। তো সেরোটোনিন হচ্ছে এমন একটা পদার্থ যেটা হচ্ছে রাসায়নিক পদার্থ, যেটা হচ্ছে ওই রক্তবাহিকাগুলোকে সংকোচন, যখন সংকোচন হবে তখন হচ্ছে ইজিলি তারা হচ্ছে সে জায়গাটাতে একটা ফাইবার ক্রিয়েট করে জালকের মধ্যে সৃষ্টি করতে পারবে। সেক্ষেত্রে আমাদের সে প্লাটিলেট প্লাকটা তৈরি হয়ে যাবে এবং আমাদের রক্ত সঞ্চালনটা মানে করাটা কমপ্লিট হবে। আচ্ছা, এই খুব দারুণ একটা কথা বলছো যে ক্লটিং ফ্যাক্টর সবগুলোর নাম কি মনে রাখতে হবে ক্রমশঃ, বেশ কয়েকটা। হ্যাঁ, এটা মনে রাখতে পারাটা বেটার, কারণ আমরা প্রথম চারটা তো জানি, সেটা হচ্ছে ফুল পরে টুক করে দিয়ে, যে ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রম্বোপ্লাস্টিন এন্ড ক্যালসিয়াম 2+। কিন্তু পরের গুলো অনেক সময় ইম্পর্টেন্ট হয়, আর এগুলো হচ্ছে আমাদের মেডিকেলের খুবই কমন কিছু ব্যাপার। তো চেষ্টা করো যে সবগুলো মানে পুরোটা মনে রাখতে। আর আমি আজকে ক্লাস শেষে আমাকে আমি তোমাদেরকে দিয়ে দিব, গ্রুপটাতে দিয়ে দিব যে হচ্ছে 12টার নাম একদম সব হিসাবে। আচ্ছা, ফাইব্রিনোজেনটা কি? ফাইব্রিনোজেন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন, মানে জাস্ট একটা প্রোটিন। মানে গ্লাইকোপ্রোটিন মানে কি? তোমার হচ্ছে পলিস্যাকারাইড আর কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন। এটা হচ্ছে ফাইব্রিন একটা জালক আছে, ফাইব্রিন হচ্ছে একটা ফাইবারের মতো একটা জালক। এটা সৃষ্টিতে খুব মানে এটা সৃষ্টির জন্য যে আগের অবস্থাটা ফাইব্রিনের, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো এই তন্তুটা তৈরি করার জন্য আমাদের ফাইব্রিনোজেনটা দরকার হয়। তো আমরা যখন নাকি রক্ত তঞ্চনের ইয়াটা পড়বো, তখন হচ্ছে আমরা পরের পেজের উপরের কোনায় যে এই জায়গাটা আমরা এটুকু পড়বো যে ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম ও বিমুক্ত অনুচক্রিকা, সেখানে কি আসবে? ক্যালসিয়াম 2+ আসবে। প্রথম বিন সক্রিয়কারী পদার্থ আসবে, তারপরে হচ্ছে সেটা কি নিষ্ক্রিয় প্রথম বিনকে সক্রিয় প্রথম বিনে পরিণত করবে। ক্যালসিয়াম 2+ কিন্তু থাকবে। সক্রিয় প্রথম বিন একটা এনজাইম, সেটা হচ্ছে ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করবে, পরে ফাইব্রিন তন্তুগুলো ফাইব্রিন জালক তৈরি করবে, আর এই জালকগুলো রক্ত জমাট বাঁধাটাকে জমাট বাঁধাই দিবে। কারণ কি, যখন ফাইব্রিন জালক, এই দেখো আগের বইয়ের এই কোণা ছবিটা দেখো, যখন তোমার এই ফাইব্রিন জালকটা তৈরি হয়ে গেছে, তখন হচ্ছে এইখানে খুবই ইজিলি আরবিসি গুলো এসে আটকে যাচ্ছে। তখন হচ্ছে তারা যে এরকম ইয়া করে ফেলতেছে, জালক তৈরি করে ফেলতেছে, আর ওই ক্ষত স্থানটা কি হইতেছে? আটকে যাচ্ছে। কিছুদিন পরে আর তোমাদের রক্তের তঞ্চন কাল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে রক্ত স্বাভাবিক অবস্থায় মানব রক্ত তঞ্চন কাল হচ্ছে 3 থেকে 8 মিনিট, আর রক্ত ক্ষরণ কাল এটা হচ্ছে 1 থেকে 4 মিনিট। আপু, প্ল্যাটিলেট প্লাকটা হচ্ছে যে তোমার এই প্ল্যাটিলেটস গুলো তোমার একটার সাথে আরেকটা যুক্ত হয়ে তোমার একটা প্লাগ বা একটা ব্যারিয়ারের মতো সৃষ্টি করে, সেটাই হচ্ছে আমাদের প্ল্যাটিলেট প্লাগ। তারপরে চলে আসো লসিকা বা লিম্ফ। আচ্ছা, তোমরা কি আন্তঃকোষীয় স্তর বলতে বা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক কথাটা শুনেছো কিনা? যদি শুনে থাকো তাহলে ব্যাপারটা কি হচ্ছে যে একটা কোষ তার পার্শ্ববর্তী কোষের মাঝে যে একটা স্পেস থাকে, সেটা হচ্ছে আমাদের আন্তঃকোষীয় ফাঁক। তো যখন নাকি একটা টিস্যু গঠিত হয়, টিস্যুতে তো একটা দুইটা কোষ থাকে না, একটা দুইটা কোষ থাকে না, সেখানে কি থাকে? অনেকগুলো কোষ থাকে। তো সেইখানে আমাদের আন্তঃকোষীয় ফাঁকটাও অনেক মানে মানে ওই কোষের সজ্জার ভিত্তিতে থাকে। তো সেইখানে বর্ণহীন তরল পদার্থ থাকে। কেন থাকে? চিন্তা করো যে তোমার একটা সেল আরেকটা সেলের সাথে যখন নাকি প্লাজমোডেসমাটা বা হচ্ছে এরকম কিছুর মাধ্যমে তাদের সাইটোপ্লাজমের বিনিময় ঘটে বা হচ্ছে অক্সিজেন চলে আসে, তখন সেগুলো আগে তোমার হচ্ছে ওই ইন্টারস্টিশিয়াল স্পেস বা হচ্ছে ওই আন্তঃকোষীয় ফাঁকে অবস্থান করে, তারপরে সেখান থেকে ব্যাপনের মাধ্যমে সেলগুলোতে দেয়। এতে কি হয়, ডাইরেক্টলি সেলে কোনো পার্টিকেল ইন্টারাপ্ট করতে পারে না বা ঢুকতে পারে না। তো সেই ক্ষেত্রে যে তরল পদার্থটা থাকে সেটাকে আমরা বলি কি? লিম্ফ বা লসিকা।
এখনো কি কথা শুনতে পাচ্ছ না? হ্যালো, নেটটা হচ্ছে ওই বালু উত্তোলন কাহিনীর পর থেকে অনেক ডিস্টার্ব দিচ্ছে শুধুমাত্র। আচ্ছা ঠিক আছে। আর তোমাদের যে প্রশ্নগুলোর উত্তর আমি এখন দিতে পারছি না, সেটা হচ্ছে লাইভ শেষ হলে আমি তোমাদেরকে দিয়ে দিব। তো কথার মাঝখানে ইন্টারাপ্ট মানে অফ টপিকে যে আচ্ছা তোমাদের যে সব কথাগুলো মিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমরা লিখে রাখো, গ্রুপে দিও। আমরা সেটা হচ্ছে আমরা গ্রুপে সেখান থেকে দিয়ে দিব। আচ্ছা, কাইলোমাইক্রন জিনিসটা কিভাবে থাকে? আমরা যখন নাকি হচ্ছে থার্ড চ্যাপ্টারে লিপিড এর শোষণটা পড়বো তখন হচ্ছে আমরা ওই ব্যাপারটা আরেকটু ক্লিয়ারলি জানাই দিব। এখন আপাতত এতটুকু জেনে রাখো যে কাইলোমাইক্রন হচ্ছে তোমার লিপিডের উপরে প্রোটিনের একটা মানে একটা আরেকটা আবরণ দিয়ে তারা হচ্ছে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বাইরে থেকে মানে তোমার সেলের বাইরে থেকে সেলের ভিতরে পরিবহন করে। তো এটা হচ্ছে ওই যে স্পেসের ভিতরে আমি যে তোমাদেরকে আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তোমাদের কোশ্চেন গুলো তোমরা লিখে রাখো, আমরা হচ্ছে লাইভটা শেষ হলে তারপরে দিব। কারণ হচ্ছে কথা বলার মাঝখানে যখন নাকি আবার মানে অফ টপিক হয়ে যাচ্ছি বা অন্য কোনো বিষয় টেনে আনতেছি তখন হচ্ছে আমাদের এই কথাগুলো মিলে যাচ্ছে বা গরমিল হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে। তো লসিকার উৎপত্তি কোথায় হয়? ধমনীর শাখা থেকে উৎপন্ন কৈশিক ধমনীতে রক্ত পৌঁছালে এর অধিকাংশই কৈশিক শিরাতে প্রবাহিত হয়। যখন নাকি কৈশিক ধমনী মানে ধমনীর থেকে ছোট 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 ইয়া হতে একদম কৈশিক ধমনীতে রক্ত পৌঁছায় তখন এর অধিকাংশই কৈশিক শিরাতে প্রবাহিত হয়। মানে হচ্ছে তোমার ধমনী আর শিরার যে কৈশিক জালকটা থাকে সেই মাঝখানে যখন নাকি রক্ত পৌঁছায় তখন এটার পরে কি হয়, শিরাতে যায়। তখন প্রায় 10% মতো রক্তরস বা প্লাজমা কৈশিক জালক থেকে বেরিয়ে দেহের কোষের চারদিকে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসের যে ফ্লুইডটা থাকে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আর ইন্টারস্টিশিয়াল স্পেসটা কি, সেটা হচ্ছে যে ওই যে আন্তঃকোষীয় ফাঁক বলছিলাম সেটা। এই তরল লসিকা নালিকায় প্রবেশ করে লসিকায় পরিণত হয়। এখন বলবা যে লসিকা নালী কি আপু, এতক্ষণ তো ধমনী শিরা পড়ছি, এখন লসিকা নালী জিনিসটা চিনি না। সেটা কিছুই না, তোমার লসিকাটা বা হচ্ছে লিম্ফটা তারা হচ্ছে এতগুলা টিস্যু একসাথে মানে এতগুলা কোষ একটা টিস্যু যখন ফর্ম করে তখন তাদের বাইরের স্পেসটা এরকম থাকে যেটা অনেকটা নলের মতোই হয়ে যায় এবং তারা হচ্ছে ওই নালিকা তৈরি করে এবং সেভাবেই ওটা হচ্ছে লসিকা নালী থাকে। তো লসিকা উৎপাদনের প্রক্রিয়াকে লিম্ফোজেনেসিস বলে। লসিকার উপাদান দুইটা, একটা হচ্ছে কোষীয় উপাদান, কোষবিহীন উপাদান। তাহলে কোষীয় উপাদান কি? প্রধানত শ্বেত রক্তকণিকা। আরেকটা জিনিস মাথায় খুব ভালোভাবে সেট করে নাও, সেটা হচ্ছে যেহেতু বর্ণহীন তাহলে আমার কোনো কি হিমোগ্লোবিন নাই, মানে হচ্ছে কোনো আরবিসি নাই, তাহলে কোষের এখানে কি থাকে? অবশ্যই আমার ডাব্লিউবিসি থাকে। তো সামান্য পরিমাণ লোহিত রক্তকণিকা দেখা গেলেও অনুচক্রিকা সম্পূর্ণরূপে অনুপস্থিত, মানে একটু যদি আরবিসি থাকেও তাহলে অনুচক্রিকা একদমই নেই। তাহলে ম্যাক্সিমাম মেজরিটি কে এখানে? তাহলে এখানে মেজরিটি হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা। আচ্ছা জেনেসিস কি? জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টির প্রক্রিয়া। লাইসিস কোনো কিছু বিশ্লেষণের প্রক্রিয়া। আইটিস কোনো কথা শেষে তুমি যদি আইটিস দেখো তাহলে সেটা হচ্ছে প্রদাহ। কোনো প্রদাহজনিত কিছুর সাথে আইটিস যোগ করলে সেটা হচ্ছে আমাদের প্রদাহজনিত রোগ। টনসিলাইটিস মানে কি? টনসিলে প্রদাহ। তারপরে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস মানে কি? অ্যাপেন্ডিক্সে ব্যথা। তো এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, এগুলো একটু জেনে রাখো। জানাই দিবে অবশ্য ভাইয়ারা আপুরা যারা আমরা আছি তারা হচ্ছে এগুলো জানলে পড়াশোনা অনেকটা ইজি হয়ে যায়। তারপরে শর্করা কতটুকু, প্রোটিন কতটুকু, এত কিছু সম্ভবত লাগে না। আচ্ছা কাইলোমাইক্রন হিসেবে থাকে যাতে ট্রাইগ্লিসারাইড ও ফসফোলিপিড উপস্থিত। অভুক্ত অবস্থায় লসিকার ফ্যাটের পরিমাণ কম থাকে। চর্বিযুক্ত খাবার খেলে লসিকায় ফ্যাট বেড়ে যায় এবং লসিকা দুধের মতো সাদা দেখায়। আচ্ছা তোমরা যখন নাকি হচ্ছে পরিপাক চ্যাপ্টারটা পড়বা তখন লিপিড শোষণ এই টাইমে তোমাদের এই ব্যাপারগুলো অনেক
মানে ব্রডলি ক্লিয়ার করতে হবে, না হলে হচ্ছে ওইটা রিলেটেড আরো যেগুলো টার্ম গুলো আছে সেগুলো তোমরা বুঝবা না। আপাতত আমি এই পার্টটুকু স্কিপ করে যাচ্ছি, তোমাদেরকে যদি প্রবলেম থাকে এরপরেও ওই ক্লাসটা করার পরেও তারপর হচ্ছে আপু বোঝাই দিব। আর এখানে দেখো যে মোট কঠিন অংশের 5 থেকে 15%। এখানে যেটা মূলত পড়বা লিম্ফ থেকে সেটা হচ্ছে রক্ত আর লসিকার মধ্যে পার্থক্য। রক্ত আর লসিকার পার্থক্যের ভিতরে ম্যাক্সিমাম জিনিসটা পড়ে যায় এবং এটার পার্থক্য আমার কাছে খুব সুন্দরভাবে আছে, আমি দিয়ে দিব। আর বইয়ের ভিতরেও আছে দেখো। এরপরে চলে আসো হচ্ছে এর বাকিটুকু হচ্ছে রিডিং দিবা একটা। আর লসিকা তন্ত্র কিরকম কে কোথায় আছে এটা আপু এত ইন ডিটেইলস পড়ার এখন দরকার নাই, সেটা যেটা পড়বা সেটা হচ্ছে দেখো নিচে যে কোষের ধ্বংসাবশেষ প্রবেশ করতে পারে এরপর থেকে। লসিকা নালীর বিভিন্ন স্থানে গোল বা ডিম্বাকার স্ফীত অংশ থাকে, এগুলো হচ্ছে লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি। গ্রন্থি মানে কি, যার আমরা জানি যে সকল কোষগুলা হচ্ছে একই উৎপত্তিগতভাবে এক এবং তারা হচ্ছে একই পদার্থ ক্ষরণ করে, এক জাতীয় পদার্থ ক্ষরণ করে, সেগুলো হচ্ছে কি গ্রন্থি। যখন নাকি হচ্ছে এই লিম্ফ বা লসিকা নালীর কিছু কিছু মানে ইন্টারস্টিশিয়াল স্পেসের কিছু জায়গা তোমার এরকম গ্রন্থিতে কনভার্ট হয়ে এবং এরকম কিছু ক্ষরণ করে, তখন সেগুলো হচ্ছে আমরা নোড বলি, সেটাকে আমরা লিম্ফ নোড বা লসিকা গ্রন্থি বলি। এগুলো কোথায় কোথায় আছে? ঘাড়, বগল, কুচকিতে প্রচুর পরিমাণ লিম্ফ নোড থাকে। প্লিহা, টনসিল, অ্যাডিনয়েড ইত্যাদি হচ্ছে লিম্ফেটিক অঙ্গ। মেলানিন তো ভাই একটা রঞ্জক, এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে স্কিনে থাকে। আর দেখো পরের কাজটা কি, এখানে 1, 3, 5 আর 9 এই চারটা কাজ ইম্পর্টেন্ট, ওজন ও পুষ্টি সরবরাহ করে। তারপরে দেখো দেহের প্রতিরক্ষা খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়বা সেখানে হচ্ছে আমাদের ডাব্লিউবিসি গুলা ম্যাক্সিমাম অনেকটা থাকে কোথায়, আমাদের এই লসিকাতে। সেখান থেকে তারা কেমোট্যাক্সিসের উদ্দীপনা পেয়ে পরে ওই টার্গেট স্পেসে যায়, গিয়ে কাজটা করে। আর লসিকা টিস্যু বা টিস্যু রসের প্রায় 10% অংশ লসিকার মাধ্যমে নিষ্কাশিত হয়। এখানে হচ্ছে তোমাদের পার্থক্যটা বই আছে, সেখান থেকে বই পড়ে নিবা। উপরে দেখো হচ্ছে প্লিহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বা আরবিসির কবরস্থান বলা হয়, এই জিনিসগুলা আন্তঃজগুলার শিরা। আন্তঃজগুলার শিরা মানে হচ্ছে ইন্টারজগুলার ভেইন। এটা হচ্ছে তোমার আমাদের মানব দেহে যতগুলা ভেইন বা আছে বা হচ্ছে তোমার ওয়ান টাইপ অফ ভেইন, সোজা কথা এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ভেইন। আচ্ছা, এখন আমার মোস্ট ফেভারিট হৃৎপিণ্ডের গঠন। এই চ্যাপ্টারটা পড়ার পরে আমার নিজেকে হচ্ছে তোমার কার্ডিওলজিস্ট লাগতো, যখন নাকি আমি ছোট মানে ইন্টারমিডিয়েটে ছিলাম, যে বাবা আমি এখন হার্ট সাইকেল জানি, আমি এখন হার্ট কিভাবে গঠিত আমি তাও জানি। ব্যাপারগুলো আসলে দারুণ। কিন্তু হ্যাঁ, যেটা বলছো যে ব্লাড সার্কুলেট করে, দেখো ভেইন আর আর্টারি, ধমনী আর শিরা, এদের কাজ কি? সার্কুলেট করা, ব্লাড সার্কুলেট করা। তো ইন্টারজগুলার ভেইন এদের কাজও কি? তাহলে হচ্ছে আচ্ছা আমাকে জানো তো তোমরা যে আমাদের নর্মাল ধমনীতে কি সমৃদ্ধ মানে কি মানে কি টাইপের রক্ত পরিবাহিত হয়? অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? মানে হচ্ছে অক্সিজেন যুক্ত নাকি অক্সিজেন বিহীন? ধমনী কি করে? অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করে। আর শিরা? শিরা কি করে? আচ্ছা ঠিক আছে। আর এখন যদি আমি বলি যে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা,
বিপরীত হবে। আচ্ছা, এটাতে অনেক সময় প্যাচ লাগতে পারে, এজন্য আমি মনে রাখতাম যে পালমোনারি অপোজিট এপি আছে, পালমোনারিতেও পি আছে। অক্সিজেনে যখন আমি বাংলা অক্সিজেন লিখবো তাহলে এখানে একটা দন্ত স বা অক্সি মানে স একটা বর্ণের একটা ধ্বনি আছে, ঠিক সেভাবেই যেখানে শিরা সেখানে অক্সিজেন, সেখানে কি পালমোনারি, এটার অপোজিট যা হবে সেটা হচ্ছে নরমাল। অনেকের কাছে যদি এটা মানে বেশি পেঁচানো লাগে তাহলে তোমরা তোমাদের মতো মনে রাখতে পারো, কিন্তু আমার কাছে কেন জানি এটা ইজি লাগতো, যে যেহেতু অক্সিজেন অক্সিজেনের স আছে তাহলে শিরাতেও স আছে, শিরাতে অক্সিজেন হয় আর বাকি সব বিপরীত। একটা লাইন যদি মনে রাখি তাহলে হচ্ছে অনেক কিছু মনে রাখা যায়। পালমোনারি শিরায় অক্সিজেন, এবার মনে থাকবে যে পালমোনারি শিরায় অক্সিজেন, জাস্ট এই একটা লাইন মনে রাখলে বাকি সব ঠিক থাকে। যদি পালমোনারি শিরায় অক্সিজেন থাকে তাহলে হচ্ছে যেটা হচ্ছে পালমোনারি শিরা না, তাহলে সেটাতে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড থাকবে। আবার বলবো, আচ্ছা, পালমোনারি শিরায় অক্সিজেন, পালমোনারি শিরায় স আছে, অক্সিজেনে স আছে, তো পালমোনারি শিরায় অক্সিজেন, তাহলে যেই শিরা পালমোনারি না, নরমাল শিরা, তাহলে সেটাতে কি থাকবে? কার্বন ডাই অক্সাইড। এবার কি বোঝা গেছে নাকি আপু আরো পেঁচাই দিছি? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ঠিক আছে, এরপরে চলে আসি এবার আসি হচ্ছে মানুষের হৃৎপিণ্ডের গঠন। কার্ডিওলজিস্ট হওয়ার টাইম চলে আসছে। আচ্ছা, হৃৎপিণ্ডটা কি আসলে? এটা জাস্ট একটা অর্গান যেটার কাজ হচ্ছে পাম্প যন্ত্রের মতো, এটা জাস্ট পাম্প করে দিবে। আচ্ছা, নেটে মাঝখানে একটু ঝামেলা করছে। হ্যাঁ আপু, বারবার নেট কানেকশনে ঝামেলা করতেছে আজকে। আচ্ছা, তোমার আচ্ছা আমরা ছিলাম, আচ্ছা ব্যাংক মানে কি বলতো? যেখানে হচ্ছে আমরা আমাদের টাকাটা জমা রাখি, প্রয়োজনে সেখান থেকে আমরা টাকাটা নিয়ে আসি আমাদের বাসায় খরচ করার জন্য। ব্লাড ব্যাংকও সেরকমই, তোমার সেখানে কিছু পরিমাণ রক্ত জমা থাকতে পারে। তো যখন নাকি হেমোরেজ বা হচ্ছে অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো যে কোনো কাজে আমাদের শরীর থেকে ব্লাড লস হয়, তখন প্লিহা অনেকটা হেল্প করে আমাদের ব্লাডটা গেইন করতে। এর জন্য প্লিহাকে কি বলা হয়? প্লিহাকে বলা হয় হচ্ছে আমাদের রক্তের ব্লাড রিজার্ভার বা ব্লাড ব্যাংক বা আরবিসি এর কবরস্থান। কেন? কারণ হচ্ছে সেখানে 120 দিন পরে আরবিসি গুলা যেগুলো 120 দিন আগে জন্ম নিয়েছিল সেগুলো সে মারা যায়। আচ্ছা দেখো, এখানে হচ্ছে প্রথম কথা হার্টের কিছু বৈশিষ্ট্য দিছে, তারপরে আকার আছে বেস। বেস মানে আমরা সবসময় নিচের জিনিসটা মানে নিচের কোনো কিছু বুঝি, কিন্তু হার্টের বেস মানে উপরে মানে পিছনের সাইডটা। আর অ্যাপেক্স মানে হচ্ছে এই যে সূচালো জায়গাটা। আর এটা কোথায় থাকে? এই সূচালো জায়গাটা পঞ্চম পাঁজরের ফাঁকে। তোমরা জানো কি ফার্স্ট ইয়ারে উঠবা হার্টের যখন নাকি আমাদের অ্যানাটমিক্যাল পজিশন করা লাগে, মানে এখানে ইন দ্য লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মানে হচ্ছে 5 নাম্বার তোমার পাঁজরের যে মাঝখানের ফাঁকা জায়গাটা, সেই জায়গাটার ভিতরে আমাদের হার্টটার অবস্থান থাকে।
হাড়টা এমন ভাবে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আকার ও আকৃতি। আকার কিরকম? 12, দৈর্ঘ্য 12 আর প্রস্থ 8 সেন্টিমিটার। তারপরে হচ্ছে আবরণ। এটার ক্ষেত্রে হচ্ছে তোমার একটা, আচ্ছা খুব ভালো কথা, আবরণ দিয়ে তোমাদেরকে একটা জিনিস ধরি, বলো তো যে যে হ্যালো, এখন শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, তাহলে এখন একটু বলো তো মনে করে, আমাদের ফুসফুসের বাইরের আবরণটাকে আমরা কি জানতাম? এই তো, গুড টুডা। ঠিক সেভাবেই আমাদের হার্টের আবরণটা কি? পেরিকার্ডিয়াম। তাহলে অস্থি, এর আবরণটা কি? পেরি অস্টিয়াম। হ্যাঁ ঠিক আছে, পেরি অস্টিয়াম। তাহলে তরুণাস্থির আবরণটা কি? পেরিকন্ড্রিয়াম। গুড। এখন ব্রেইন, এর আবরণটা কি? মেনিনজেস। ব্রিলিয়েন্ট, ওকে। তো এগুলো হচ্ছে আমরা যখন নাকি পড়বো তখন হচ্ছে মাথায় একটু সেট করে নিব। না না, সেরেব্রাম না, মেনিনজেস হবে। সবাই অনেক ভালো রেসপন্স করছো। ঘুমাও নাই তো? আচ্ছা ঠিক আছে। ঘুম আসার মতো করে পড়াইলে আপু সরি, চেষ্টা করতেছি আর কি তোমাদের কাছে ব্যাপারটাকে ইন্টারেস্টিং করে তোলার। আচ্ছা, এখন আমরা হাড়টাকে একটু চিনবো, খুব ভালো মতো আমরা হাড়টাকে চিনবো। দেখো এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে, এই যে আইডেন্টিফাই গুলো করা আছে, এটা দেখো ডান অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম। আমি তোমাদেরকে একটা, তোমাদের বইয়ে কি দেওয়া আছে হার্টের পুরুষের ক্ষেত্রে বোর্ডে জেনে করো না। আচ্ছা, আমি তেমন কিছু বলি নাই, সমস্যা নাই, আমি মাঝখানে কিছু বলি নাই, নেট হয়তো একটু ডিসকানেক্টেড হয়ে গেছিল। তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে। আমার এখানে হচ্ছে চিন্তা করো,
ধরো এটা হচ্ছে হার্টের 4টা চেম্বার, এটা আমার রাইট অ্যাট্রিয়াম, এটা আমার রাইট ভেন্ট্রিকল, এটা আমার লেফট অ্যাট্রিয়াম, এটা আমার লেফট ভেন্ট্রিকল। এখন তুমি সবসময় পরীক্ষার হলে যেটা আমরা করি, ভুল করি, সেটা হচ্ছে এই প্রথম আর রাইটের জায়গায় লেফট লিখি, লেফটের জায়গায় রাইট লিখি। কিন্তু তুমি সবসময় মনে রাখবা যে তুমি বই খাতাটাকে এমন ভাবে প্রেজেন্ট করতেছো যে তুমি তোমার টিচারের সামনে আছো, সামনে বসে আছো। তুমি যখন নাকি তোমার টিচারের সামনে বসে আছো, তখন তোমার খাতাটা ঠিক তোমার উল্টা দিকে ধরে তুমি তোমার রাইট সাইড আগে ঠিক রাখবা। তাহলে তোমার লেফট হয়ে যাবে খাতা, তোমার খাতার জন্য তোমার রাইট হয়ে যাবে খাতার লেফট, আর তোমার খাতার লেফট হয়ে যাবে তোমার খাতার রাইট। তো সেভাবে পিকচার গুলো ড্র করার চেষ্টা করবো এইচএসসি এর জন্য। আল্লাহ জানে এইচএসসি কখন হবে, তো প্রিপারেশন এর জন্য তো চালা যেতে হবে আমাদের। তো রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটা কপাটিকা আছে, এই কপাটিকার নাম হচ্ছে তোমার ট্রাইক্যাসপিড কপাটিকা। আর লেফট বা বামের সাথে বামের মাঝখানে একটা কপাটিকা আছে, সেটা হচ্ছে বাইক্যাসপিড কপাটিকা। এই প্রত্যেকটা কপাটিকার এই অপর নাম আছে। এই যে কপাটিকা গুলো অপর নামগুলো আছে সেগুলো হচ্ছে একটু মনে করে জেনে নিও, মনে রাখবা, জেনে তো নিবাই, মনেও রাখবা। সেটা হচ্ছে যে বাইক্যাসপিড কপাটিকাকে মাইট্রাল কপাটিকা বলে। কেন? কারণ হচ্ছে এই কপাটিকা দেখতে খ্রিস্টান যে বিশপটা থাকে তাদের, ওই যে তাদের একটা উঁচা টুপি আছে, তাদের নাকি মতো নাকি বলে দেখতে, এই জন্য ওই টুপিটার নাম হচ্ছে মাইট্রাল। তো এর জন্য বাইক্যাসপিড কপাটিকাকে মাইট্রাল কপাটিকা বলে। আর ট্রাইক্যাসপিড কপাটিকার স্থলে এই যে 3টা ছিদ্র আছে, এটা হচ্ছে তোমাদের বইয়ের 148 নাম্বার পেজে দেখবা যে 3টা, মানে খুব সুন্দর করে 2টা ছিদ্র আর 3টা ছিদ্র। এটা হচ্ছে সজোরে যখন নাকি অফ হয় তখন ঠাস করে এসে অফ হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমাদেরকে বুঝাইতেছে। তো আবার চলে যায় ডকুমেন্টসে, যেখানে ছিলাম। তো আপাতত এইটুকু আমি তাহলে মোটামুটি বুঝাইছি যে 4টা চেম্বার থাকে আর 2টা ভালভ থাকে। এখন তোমাদেরকে আমি আবার ওই একটা ভিডিও, প্রথমবার যে প্রেজেন্টেশনটা দেখাইছিলাম সেখানে নিয়ে যাইতেছি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? ঘুমাইছো? আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ওই যে ব্লাডটা, যে প্লাজমা সহ 3টা কণিকা। এটা হচ্ছে আরবিসি ছিল, এই যে যেটা আমরা পড়ে আসছি। আর এই দেখো এগুলো হচ্ছে ডাব্লিউবিসি। দেখো নিউট্রোফিলের গুলো কিরকম, এই যে মনোসাইটেরটা অষ্টপুরাকৃতি বা হচ্ছে বৃত্তাকার, লিম্ফোসাইটেরটা মানে সবচেয়ে সেকেন্ড বড়, তারপর ইওসিনোফিল, বেসোফিল। এই যে অনুচক্রিকা গুলো যে প্ল্যাটিলেট প্লাগ গঠন করতেছে, যে ছিঁড়ে গেছে সে জায়গায় তারা আসতেছে, একটার সাথে আরেকটা লাগতেছে, জালিকা তৈরি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে আপু আজকে তোমাদের জন্য বানাইছি, দেখো কতটুকু হেল্প করতে পারি। এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। ভেনা কাভা মানে হচ্ছে ঊর্ধ্ব, মানে মহাশিরা, ভেইন হচ্ছে শিরা, আর ভেনা কাভা হচ্ছে মহাশিরা। তো সুপিরিয়র ভেনা কাভা মানে ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনা কাভা মানে নিম্ন মহাশিরা। এদের দিয়ে ব্লাড দুইটা কি করছে, আসছে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে আসার পরে তারা হচ্ছে এই যে ট্রাইকাসপিড ভালভ দিয়ে কোথায় গেছে, রাইট ভেন্ট্রিকলে গেছে। তো রাইট ভেন্ট্রিকলে ব্লাড যাওয়ার পরে সেটা কোথায় গেছে, সেটা হচ্ছে আমরা কি বলছিলাম, পালমোনারি আর্টারি দিয়ে গেছে। কোথায় গেছে, লাংসে। দেখো ব্লাড আসলো এবং সেই ব্লাড গেল হচ্ছে লাংসে। এটা কি ব্লাড, অক্সিজেন বিহীন। তো তারপরে লাংসে গিয়ে যখন নাকি অক্সিজেন যুক্ত হলো,
সেই অক্সিজেনেটেড ব্লাড আসলে পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম গেল লেফট ভেন্ট্রিকলে, লেফট ভেন্ট্রিকলে যাওয়ার পর সেটা হচ্ছে আমাদের মহাধমনী অ্যাওর্টা দিয়ে চলে গেল আমাদের হোল দেহে। এই যে তিনটা ধমনী আছে, তুমি হচ্ছে রাইট টু লেফট যদি যাও তাহলে সেটা হচ্ছে যে ক্যারোটিড ধমনী, সাবক্লাভিয়ান ধমনী, আর এটা হচ্ছে জগুলার ধমনী। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা কি দেখতে পাইছো সব? হ্যালো, সার্কুলেশনটা কিভাবে ঘটতেছে তোমরা কি বুঝছো? আপু এই প্রেজেন্টেশনটা আমাদের ডিটিএম এ দিয়ে দিব, সমস্যা নাই। যারা হচ্ছে নেট কানেকশন দেখতে পারো না তারা দেখে নিবা। তো এখন এখানে হচ্ছে মনে রাখার ব্যাপারটা হচ্ছে যে কোথায় কোন কপাটিকা আছে, আর কপাটিকা আরেকটা ব্যাপার, এই যে কপাটিকা গুলো আছে এগুলা এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছে যে একমাত্র একদিকে ব্লাড যাবে, ব্লাড কখনো পিছনে ব্যাক করতে পারবে না। এই কারণে যখন হচ্ছে তোমার আচ্ছা, যখন হচ্ছে তোমার এই ইয়ারটা ধমনীগুলো এমন ভাবে তোমার ডিজাইন করা, সেটা হচ্ছে একদিকে মাত্র ব্লাড যাবে। যখন নাকি হচ্ছে তোমার পালমোনারি ধমনী দিয়ে ব্লাড যাচ্ছে লাংসে, শুধুমাত্র ওই দিকেই যাবে। কিন্তু গ্র্যাভিটির কারণে আমাদের ব্লাড গুলো পিছনের দিকে চলে আসে, তখন হচ্ছে যে কপাটিকা গুলো সজোরে বন্ধ হয়ে যায়, তখন এটা ধাপ লাভ ডাব আওয়াজটা হয়, সেটা হচ্ছে সে সময় হয়। আচ্ছা, কিছু দেখতে পাচ্ছি না আমি আসলে, ওই প্রেজেন্টেশনের পরে শুরু করিনি, ডকুমেন্টসটা দাঁড়াও দিচ্ছি। স্ক্রিনে কিছু দেই নাই আপু, এতক্ষণ দেখবা কিভাবে? তো আর এগুলো হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির, এই দেখো যে হাফ মুনের মতো, এই কারণে বলা হয় অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনা। লুনা বা লুনাটিক আমরা যখন বলি মানে বলি কি পাগল, কিন্তু লুনা কথাটা মানে হচ্ছে চাঁদের একটা গ্রিক ওয়ার্ড ও ল্যাটিন ওয়ার্ড জানি। তো সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকার। আর এখানে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা হচ্ছে যে এই ছিদ্রমুখে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা নামক দুটি ঝিল্লিময় টুপির মতো কপাটিকা থাকে। এটা হচ্ছে একমুখী কপাটিকা। এই কপাটিকা বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকলে রক্ত যেতে দেয়, কিন্তু বাম ভেন্ট্রিকল থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরতে দেয় না। আর এদের বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকা এক প্রান্ত অ্যাট্রিয়া ভেন্ট্রিকুলার ছিদ্রের মুখে আর অপর প্রান্ত ভেন্ট্রিকুলার অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডি টেন্ডন নামক তন্তুর সাথে সংযুক্ত। কর্ডি টেন্ডন হচ্ছে তোমার এখানে দেখো যে কর্ডি টেন্ডন নামে দেখো কিছু জালকের সাথে মাসেল ফাইবার গুলো আটকানো আছে। এগুলো হচ্ছে তোমার ডায়াস্টল বা সিস্টলে হেল্প করে। যখন নাকি হচ্ছে তোমার সংকোচন মানে হচ্ছে সিস্টল, আর প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টল। এই মাসেল ফাইবার গুলো, এই যে কর্ডি টেন্ডন, এই টেন্ডন গুলো হেল্প করে হচ্ছে তোমার এই কপাটিকা গুলো বন্ধ বা খুলতে, কারণ হচ্ছে এরা হচ্ছে মাসেলের সাথে অ্যাটাচ থাকে। তো যখন হচ্ছে স্ক্রিন কি এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে।
এখন হৃৎপিণ্ডের কপাটিকা সময়, এটা খুব ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে মনে রাখবা, বাম, তাহলে হচ্ছে বাই, তাহলে হচ্ছে বাম সাইডে কোন কপাটিকা থাকবে, বাইকাসপিড। তাহলে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে বাম সাইড এই তাহলে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে কি থাকবে, বাইকাসপিড। তাহলে তার ডান পাশে ট্রাইকাসপিড। আর এটার কয়টা ছিদ্র, 3টা ছিদ্র। তারপর হচ্ছে পালমোনারি কপাটিকা, তোমার ডান ভেন্ট্রিকল আর পালমোনারি ধমনীর মাঝখানে যে কপাটিকাটা সেটা হচ্ছে আমার পালমোনারি কপাটিকা। আর অ্যাবর্টিক কোনটা, আমাদের হচ্ছে ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল আর হচ্ছে আমাদের মহাধমনী, এর মাঝখানে যে কপাটিকাটা সেটা হচ্ছে আমাদের অ্যাবর্টিক কপাটিকা। আর ইউস্টেশনাল কপাটিকা কি, ইনফেরিয়র ভেনা কাভা আর রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে এই কপাটিকাটা অবস্থিত। আচ্ছা দেখো, তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে না যে আপু, যে ইনফেরিয়র ভেনা কাভার সাথে রাইট অ্যাট্রিয়ামের কপাটিকা আছে, কিন্তু হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার সাথে আমাদের রাইট অ্যাট্রিয়ামের কেন কোনো কপাটিকা নাই? রক্ত তো উপরের দিকে উঠতে পারতো। কারণ হচ্ছে তোমার গ্র্যাভিটি ফোর্সটা কোন দিকে, নিচের দিকে। আর উপর থেকে রক্ত কালেক্ট করে নিচে পাঠায় কে, সুপিরিয়র ভেনা কাভা। এই কারণে রক্ত কোনো গ্র্যাভিটি ফোর্সের উল্টা দিকে যায় না। আর ইউস্টেশনাল কপাটিকাটা কিসের, সেটা হচ্ছে যে তোমার ইনফেরিয়র ভেনা কাভা, আমাদের নিচের লিম্ব গুলা থেকে রক্ত কালেক্ট করে রাইট অ্যাট্রিয়ামে পাঠায় কে, ইনফেরিয়র ভেনা কাভা। তো সেখান থেকে আমাদের হার্ট লেভেলের নিচে যে অর্গান গুলো আছে সেখানে রক্ত ফিরে যাওয়ার একটা চান্সেস থাকে। এই কারণে সেখানে কপাটিকা আলাদা আলাদা একটা দিয়ে দিচ্ছেন, এই জন্য এটার নাম কি, ইউস্টেশনাল। আর করোনারি কপাটিকা কি, করোনারি সাইনাস এবং রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলের অবস্থান। আর মাছের হৃৎপিণ্ড মানুষের মানে পার্থক্যগুলো, বইয়ের কোনো পার্থক্য মিস দিবা না। আর করোনারি কপাটিকার আরেকটা নাম হচ্ছে তোমার থিবেশিয়ান কপাটিকা। আমার কথা কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছো? আচ্ছা, কার্ডিয়াক সাইকেলটা আপু পরের নেক্সট ক্লাসে আপু বুঝাই দিব, আজকে আপাতত এই পর্যন্তই থাকুক। এখন তোমাদেরকে কিছু কোশ্চেন করব, 10 মিনিট। রেডি তোমরা? হ্যালো, নেক্সট ক্লাস তোমরা হচ্ছে নীরব ভাইয়া বলে দিবে তোমাদেরকে। আচ্ছা, ফোর্স রেডি। রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? এই পিচ্ছি, কোরিয়ান কিভাবে, আমার ন্যাশনালিটি তো বাংলাদেশি। গুড, 1.065। রক্ত লাল দেখায় কেন? আচ্ছা, রক্তের স্বাদ নোনতা কেন? অজৈব লবণের জন্য, হ্যাঁ ঠিক আছে। প্লাজমায় কত অংশ অজৈব উপাদান? হ্যাঁ, 100%। 0.9%। আমি কিন্তু বলছি কত অংশ অজৈব উপাদান প্লাজমায়, নট প্লাজমা কত পার্সেন্ট। এই যে প্রশ্নগুলো এরকম ভুল করবা। লসিকার পিএইচ কত, সরি ব্লাডের পিএইচ কত? বলেছি যে তোমাদের ব্লাডের পিএইচ কত, রক্তের পিএইচ কত? 7.35 থেকে 7.45। গুড।
তোমাদেরকে একটা টপিক বাদ গেল, সেটা মানে বুঝাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে মনে পড়ছে এখন। তো আবার ইয়াতে ব্যাক করো, একটু পড়াশোনা ব্যাক করো। এই যে ইয়াগুলা প্রাচীরগুলোর একটু খুব সুন্দরভাবে মনে রাখার উপায় আছে, সেটা হচ্ছে এপিকার্ডিয়াম। মনে রাখবা এপি, তারপর হচ্ছে পেরি, এগুলো হচ্ছে বাইরের দিক বোঝায়। তো যেহেতু এগুলো বাইরের দিক বোঝায়, তাহলে হৃৎপ্রাচীরের সবচেয়ে বাইরের দিকটা কি? এপিকার্ডিয়াম। যেহেতু এটা বাইরের দিক, তাহলে বাইরের দিকে তোমার হচ্ছে এই যে চিত্রটা তুমি দেখো, এখানে দেখো চর্বি লেগে আছে না হার্টের মধ্যে? এই যে চর্বিগুলো লেগে থাকে, যে বিক্ষিপ্ত হবে চর্বি লেগে থাকে, পাতলা স্বচ্ছ অযোজক টিস্যু নির্মিত। তারপরে ভিতরের স্তরটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এটা কি? সর্বাপেক্ষা পুরু। দেখো, যদি মায়োকার্ডিয়াম যদি একদম ভিতরে না থাকতো, তাহলে হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে প্রেসার দিতে পারতো না ব্লাডকে পাম্প করার জন্য। এর জন্য দৃঢ় পেশি লাগে, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এগুলো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। দেখো, মায়োকার্ডিয়ামের সাথে ভিতরের স্তরটা কি খুব পাতলা একটা স্তর লেগে আছে। যদি মায়োকার্ডিয়ামটা বেশি পরিমাণে এফোর্ট দিতে না পারে, তাহলে সংকোচন প্রসারণটা হবে না। তাই এটা হচ্ছে সংকোচন প্রসারণ এর সক্রিয় ভূমিকা পালন করে। আর এন্ডোকার্ডিয়াম কি? এন্ডোকার্ডিয়াম হচ্ছে একদম ভিতরের স্তরটা। এটা মানে প্রকোষ্ঠর অন্তঃপ্রাচীর গঠন করে, কপাটিকা গুলাকে কি করে? ঢেকে রাখে। আর হৃদবাহিকের সাথে হৃৎপিণ্ডের অবিচ্ছিন্ন সংযোগ ঘটায়। মানে ভিতরের যা কাজ আছে সব কার সাথে রিলেটেড? অন্তঃপ্রাচীর। তাহলে আমাদের যদি প্রকোষ্ঠ যদি আলাদা ভাগ করতে না পারি, তাহলে তো আমাদের ব্লাডের পাম্পিংটা ভালো মতো হবে না। এই কারণে হচ্ছে আমাদের ভিতরের কাজগুলো কি করে? এন্ডোকার্ডিয়াম, এন্ডো, এগুলো হচ্ছে কি ভেতরের কথা, মানে ইনসাইড সামথিং, এটা বোঝায়। আরেকটা জিনিস মনে রাখবা, যে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকুলার প্রাচীর বেশি পুরু। কেন পুরু? তুমি চিন্তা করো, তোমার ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলার কাজটা কিন্তু আরো বেশি। রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল সারা এর জন্য তাদের কি এই বাম ভেন্ট্রিকল। আপু তাহলে হচ্ছে এটা জানাই দিব, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। অলিন্দ নিলয় পড়ো না? তো অলিন্দ মানে হচ্ছে অ্যাট্রিয়াম, নিলয় মানে হচ্ছে ভেন্ট্রিকল। কি বুঝতে পারছো না আপু? প্রাচীর পুরু কেন? কারণ হচ্ছে তোমার অলিন্দের প্রাচীরটা কম পুরু হলেও আমার ক্ষতি নাই। কারণ চিন্তা করো যে আমার কাজ কি? অলিন্দের কাজ হচ্ছে ব্লাডটাকে নিয়ে সে ভেন্ট্রিকলে ছেড়ে দিবে। কিন্তু ভেন্ট্রিকল বা নিলয়ের কাজ হচ্ছে এই পুরোটা ব্লাডটাকে, একটা ব্লাড হচ্ছে তোমার একটা রাইট ভেন্ট্রিকল সেটা লাংসে পাঠাবে, আর লেফট ভেন্ট্রিকল সারা দেহে পাঠাবে। তো কাজটা তাদের বেশি না? তাদের যদি পাম্প বেশি সাফিসিয়েন্ট না হয়, তাহলে হচ্ছে ব্লাডটা যে পৌঁছাইতে পারবে না সব জায়গায়, আমাদের সেল পুষ্টি পাবে না। এই কারণে আল্লাহ এমন ভাবে ডিজাইন করছে আমাদের হার্টের ভেন্ট্রিকল গুলারে, যে তারা হচ্ছে এনাফ মাসেল আছে তাদের ভিতরে, পুরুত্ব বেশি আছে, এই কারণে তারা হচ্ছে পাম্প করতে পারতেছে। এখন বুঝেছো? আচ্ছা হ্যাঁ, অলিন্দ ফুসফুসে দেয় না, অলিন্দ মানে নিলয়ে দেয়। আর ভেন্ট্রিকলের দুটো ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল আর রাইট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে সারা বডিতে সে দিবে, আমাদের বডিটা কত বড়, কিন্তু রাইট ভেন্ট্রিকলের কাজ তো শুধুমাত্র সে লাংস দিয়ে দিবে। তাহলে কাজ কার বেশি? বাম অলিন্দের বেশি বা লেফট ভেন্ট্রিকলের বেশি? কারণ হচ্ছে লেফট ভেন্ট্রিকলের মাসেল বা প্রাচীরটা বেশি পুরু। এবার বুঝেছো?
এখনো বুঝো নাই? হ্যালো, আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা ট্রিফিন কি এটা আমি তোমাদেরকে পরে জানাই দিতেছি। তোমাদের যার যা প্রবলেম এগুলোর অ্যান্সার তুমি পাওনি, সেটা হচ্ছে তোমরা ওই লাইভ গ্রুপে তোমরা মেসেজ দিয়ে দিও, আপু দিয়ে দিও। আচ্ছা আপু আনমিউট করার অপশনটা খুলে দিছে এখন। থ্রম্বোসিস, আচ্ছা তোমাদের কি কারো কিছু বলার আছে? আর কোশ্চেন যদি থাকে সেগুলো একবার লিখে ডিটিএম গ্রুপে তোমরা লাইভ গ্রুপে দিয়ে দিও, আমি ঠিক করে দিব, বা আপু যতটুকু জানি আপু বলে দিব। তাহলে ক্লাসটা আজকে এখানে শেষ করছি। বিদুষী তুমি কি শুনতে পাচ্ছ? জি আপু শুনতে পাচ্ছি। হ্যাঁ শুভ কিছু বলতেছো? না ওই যে বললাম করোনা থ্রম্বোসিস ওয়ান কাইন্ড অফ ডিজিজ, তোমার এটা এত কিছু লাগে না। আসতেছে। আচ্ছা শেষ করে দে। আসলে এইখান থেকে পড়ার সময় জাস্ট একটা থরলি রিডিং দিয়ে তারপরে হচ্ছে বেছে বেছে পড়াটা আমার কাছে মনে হয় এখন বুদ্ধিমানের কাজ হবে, কারণ যা পড়ার টাইম এত ইনডিটেলস বা ডিপ এতদিন ছিল। আচ্ছা তো ভালো থাকো, এন্ড করে দাও। দিন পড়া লাগবে তুই তো তুই হচ্ছে না। আমি কি এখন এন্ড করে দিচ্ছি, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।